মাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে যে পরিমিতি চ্যাপ্টার রয়েছে সেখানের মধ্যে রয়েছে গোলক চ্যাপ্টার। তো আজকের আমরা এই গোলক চ্যাপ্টার যে সূত্রগুলো রয়েছে সেগুলো ভালো করে বিশ্লেষণ করব। তো প্রথমে তোমাদের বলে রাখি যে আমরা এর আগে করে এসেছি, সেটা হচ্ছে বৃত্ত। ঠিক আছে, বৃত্ত বৃত্ত বলতে কোনগুলো, কোনো হাতের বালা হয়ে থাকে, মানে চুড়ি যে টাইপের, তো সেই বৃত্ত দেখবে চারিদিকে শুধুমাত্র এটাই থাকে। ঠিক আছে, এই যে রাউন্ডটা, তো এটা আমরা শিখে এসেছি যে এই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এই যে এই এ থেকে আমরা বি ধরে থাকি, তো এটাকে বলা হয়ে থাকে কি, আমরা এটা বলি ব্যাস, আর এটা বলা হয় মাঝখানে যেটা, সেটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে যে কোনো একটা এই পরিধির অংশ, যেটা অর্থাৎ এই ব্যাসের, এটা সম্পূর্ণ ব্যাস তার অর্ধেক অংশ, তো ব্যাসের অর্ধেক ব্যাসযুক্ত অর্ধ, তো সে দুটো যোগ করে আমরা পাবো ব্যাসার্ধ। অর্থাৎ ব্যাসটাকে দুই ভাগে ভাগ করে দিলে আমরা ব্যাসার্ধ পাবো। অর্থাৎ এই যে সম্পূর্ণ দাগটা তোমরা বুঝতে পারছো, এই যে এ থেকে বি পর্যন্ত, তো সেখান থেকে যদি আমরা এই ও থেকে এ বা ও থেকে বি নিই, তো সেটা এ বি অর্ধেক আসে, তো সেটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আমরা প্রকাশ করি আর দিয়ে, তাই তো। তো এখানে যে বলার অংশ সেটা হলো, আমরা কিন্তু এবার বৃত্ত নির্ণয়, গোলক অর্থাৎ ফুটবল রয়েছে, সেইগুলো নিয়ে আমরা তার সূত্রগুলো নিয়ে আলোচনা করব। সূত্রগুলো না বুঝতে পারলে তোমরা কিন্তু যে এই সূত্রের প্রয়োগটা কোথায় কীরকম হবে, অর্থাৎ তোমাদের কিন্তু পরীক্ষার কমন, অর্থাৎ যে এখানে তোমাদের কোষে দেখি 12 রয়েছে, যেখানে গোলকের অঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে নাও আসতে পারে। ঠিক আছে, আবার তার মধ্যে আসতে পারে, তার জন্য তোমাদের সূত্রটা ভালোভাবে জানতে হবে। তো প্রথম যে সূত্রটা এখানে দেওয়া রয়েছে সেটি হলো যে গোলকের সমগ্রতলের বা বক্রতলের ক্ষেত্রফল। এখানে সমগ্রতল বলতে সমগ্র মানে কি সব, আর তল বলতে এই যে তল, অর্থাৎ গোলকের এই যে সমগ্র তল, এই যে সমস্ত তলটা রয়েছে, সমস্ত তলটা মিলিয়ে কতটা জায়গা দখল করে রয়েছে। আর বলেছে বক্রতল। এখানে তোমরা আগে শিখে এসছো যে তোমরা যে আগে শঙ্কু বা যে আর কি চোঙ শিখে, সেখানে ছিল সমগ্রতল আর বক্রতল কিন্তু আলাদা ছিল, কিন্তু এখানে গোলকের ক্ষেত্রে সমগ্রতল আর বক্রতল কিন্তু একই জিনিস। এই কারণটা কি, কারণ এই যে গোলকের এর একটাই তল, সবটাই বক্রতল, তার জন্য এখানে সমগ্রতল বলা হোক বা বক্রতল দুটি একই জিনিস, তাই যেটাই বলা হোক কেন এর সূত্র কিন্তু একটাই হবে, এটা ভালো করে মনে রাখবে। তো এখানে বলা রয়েছে একটি গোলকাকার বল নিলাম, এই যে এখানে না রয়েছে, এবং দুটি উলম্ব পিচবোর্ডের মধ্যে পাশের ছবির মতো বলটিকে রেখে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এই যে দুটো পিচবোর্ড, এই একটা পিচবোর্ড, এই একটা পিচবোর্ড, দুটোকে রেখে দেওয়া হয়েছে এবং মাঝখানে এই বলটাকে রাখা হয়েছে। দিয়ে বলা হয়েছে ব্যাস, এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে এর হাফ অংশ, যেখানে ব্যাসের দৈর্ঘ্য ডি, এই যে ডিটা ব্যাস মানে সম্পূর্ণ অংশটা, অর্থাৎ গোলকের এই পাশ থেকে এ পাশ অংশ, আর ব্যাসার্ধ বলতে মাঝখান থেকে এক অংশ। বেশ, এটা নির্ণয় করে করা হলো। তারপর বলছে বলটির উপরে একটি পিন আটকে দিলাম, এই যে পিন আটকানো হয়েছে। এবার পিনটিতে দড়ি আটকে পাশের ছবির মতো এমনভাবে জড়িয়ে দিলাম যাতে কোনো অংশ ফাঁকা না থাকে, অর্থাৎ এখান থেকে পিনটা দিয়ে তারপর এখানে আস্তে আস্তে রাউন্ড দিয়ে এভাবে দড়িগুলো আটকানো হলো, মানে জড়ানো হলো, কিন্তু এখানে কিন্তু একটা রক্ষাতে যেন কোনো অংশ ফাঁক না থাকে, এবং দড়ি কোনো অংশ জড়ানো দড়ির উপরে না থাকে, অর্থাৎ একটা দড়ির উপরে যেন একটা দড়ি না পড়ে যায়, দুটো খেয়াল রাখতে হবে। এখানে কোনো জায়গার যেন ফাঁক না থাকে, আবার একটা দড়ির উপর যেন একটা দড়ি না পড়ে যায়, সেরকমভাবে এটাকে রাউন্ড করতে হবে। এই পরের অংশটা রয়েছে যে তোমার 4 নম্বর দেখতে হবে পরের পৃষ্ঠাতে। এবার দড়ির শুরু এবং শেষ বিন্দু দুটি চিহ্নিত করে রাখলাম, অর্থাৎ দড়িটাকে খুলে নিয়ে সেটাকে কতটা মাপ আছে সেটা দেখা হলো, এবং দড়িটি খুলে এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব এল মাপ নিলাম। বেশ, মোটা সাদা আর্ট পেপারে আর এর দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্ত অঙ্কন করলাম। কীরকম, যে এই যে আগের যেটা ছিল, যেটা বৃত্তটা, সেই বৃত্তের যে মাপটা ছিল, অর্থাৎ যেখানে ব্যাসের মাপ ছিল এবং ব্যাসার্ধ মাপ ছিল, অর্থাৎ ব্যাসার্ধ মাপ আর ধরা হয়েছিল মানটা, সেই
এই আরের মান ধরে, আর যদি এখানে 5 হয় বা 7 হয়, সেই 7-এর মান ধরে সেখানে এই মাপের সেম ব্যাসার্ধ ধরে 4টি বৃত্ত অঙ্কন করা হলো। এবং তার কী করতে হবে, প্রতিটি বৃত্তে ওই একই রকম দড়ি দিয়ে পাশের ছবির মতো ভরাট করলাম। এবার কি হবে, মেপে দেখা যাবে যে প্রতিটি বৃত্ত ভরাট করতে এ দৈর্ঘ্যে দড়ি লেগেছে। আবার দেখছি এল, মানে এই যে একটা বৃত্ত, দুটো বৃত্ত, 3টি, এটা 4টে, এই 4টে বৃত্ত যদি প্রত্যেকটা এ করে দড়ি লাগে, তো এই 4টে এ যোগ করে কি আসবে, আগের যে পাতায় আমরা করলাম যে পুরো গোলকটা রয়েছে তার যে মাপটা, যে এল, সে একই মাপ আসবে। এবার আমরা কি জানবো, যে এ তাহলে সমগ্র তলটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কি করতে হবে, এই একটি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি আছে, পাই আর স্কোয়ার, আরটা হলো এখানে ব্যাসার্ধ। তাহলে এখানে 4টে বৃত্ত পেলাম, তাহলে সমগ্রতল বলতে আমাদের 4টে সেম ওই একই মাপের বৃত্তের ক্ষেত্রফলটা হলেই যোগ করলে, বা এই 4টে যোগ করলে, তাহলে 4টা গুণ করতে হবে। তো 4 গণিত ওই একই আর দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল, এটাই হলো সমগ্রতলের ক্ষেত্রফল বলা হোক বা বক্রতলের ক্ষেত্রফল। সেটা হচ্ছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। বোঝা গেল? তাহলে যে এর একটা সূত্র পেয়ে গেলাম, গোলকের বক্রতলের বা সমতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে 4 পাই আর স্কোয়ার। এবার তোমাদের বুঝতে হবে এর সম্পর্কিত, যদি তোমাদের দেওয়া থাকে যে অর্ধগোলক, ঠিক আছে, অর্ধগোলকটা আমরা বের করি। এখানে মনে হচ্ছে অর্ধগোলক, বেশ, এখানে অর্ধগোলক। এবার তোমাদের এখানে আমি উপর কেন অর্ধগোলক চলে আসছি সেটা বলছি, কারণ এটাই যে এখানে দেখতে হবে যে অর্ধগোলকের এখানে দুটো তল চলে আসছে। কীরকম, এর যে উপর তলটা এটা কিন্তু সমান তল, অর্থাৎ একটা যদি আপেল না হয়, গোল আপেল ধরা হলো, সে আপেলটাকে কেটে দেওয়া হলো মাঝামাঝি, তো মাঝখানটা করে এই যে কাটা অংশটা সেটা কিন্তু এটা হচ্ছে যে এটা কিন্তু সমতল হবে, সমতল। আর এটা কিন্তু বক্রতল থেকে গেছে, ঠিক আছে। তাই এই যে অর্ধগোলকের তখন দুটো তল চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু অর্ধগোলকের বক্রতল আর অর্ধগোলকের সমগ্রতল কিন্তু দুটো আলাদা হবে। অর্ধগোলকার বক্রতলটা মানে এই যে তলটা, শুধু এই তলটা, এই যে এখান থেকে এই অংশটা, এর ক্ষেত্রফল বের করতে গেলে আমরা কী করতে হবে, যে আগে আমরা সমগ্র যখন সমগ্র যে গোলকটা ছিল তার অর্ধেকটা করা হলো, মানে সমগ্রতলের ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কোয়ার, সেটাকে 2 দিয়ে ভাগ করলেই, সেটাকে অর্ধেক করলেই কিন্তু আমরা বক্রতল পেয়ে যাব। তাহলে কী পাবো এখানটা করে, 2 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, সেটা হচ্ছে অর্ধগোলকের। ঠিক আছে, বোঝার ব্যাপার আছে এটা, ঠিক আছে, এই জন্য আমি অর্ধগোলকে চলে আসলাম। এবার অর্ধগোলকের এই যে এই মাথার অংশটি, অর্ধগোলকের এই যে মাথার অংশটি, অর্ধগোলকের এই যে মাথার অংশটি, তো এটা হচ্ছে একটা, যদি উপর থেকে দেখা হয় সেটা কিন্তু এটা বৃত্ত হবে, এবং যার ক্ষেত্রফল হবে আমরা জানি পাই আর স্কোয়ার, অর্থাৎ এখানে আর হচ্ছে এর ব্যাসার্ধ। আর এই যে বক্রতলের ক্ষেত্রফল এটা কী ছিল, 2 পাই আর স্কোয়ার, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটা। তাহলে এই দুটো যোগ করে এই টোটালের যে সমগ্রতল, সেই সমগ্রতলটা আমরা পেয়ে যাব। সেটা কি হবে তাহলে, এই যে পাই আর স্কোয়ার আপনার 2 পাই আর স্কোয়ার, সেটা যোগ করে 3 পাই আর স্কোয়ার। বোঝা গেল? এই তিনটে জিনিস খুবই সহজ জিনিস, ভালো করে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে একটা সম্পূর্ণ গোলক, নিরেট গোলক আর একটা নিরেট অর্ধগোলকের পার্থক্যটা কোথায় আসলো। আর যে দুটো সূত্র রয়েছে সে দুটো খুবই সহজ, সেটা হলো গোলকের আয়তন। গোলকের আয়তনটা এখানে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা মনে রাখবে। 4/3 পাই আর কিউব,
এবার এটাকে যদি আমরা বিচার করে যে অর্ধগোলকের যদি আমরা অর্ধগোলকের আয়তনটা বের করতে চাই, তাহলে বুঝতে পারবেন কি হবে। যদি সমগ্রত যদি একটি গোলকের হলো 4/3 পাই আর কিউ আয়তন, তো এবার অর্ধগোলক মানে সেটা কি, তার অর্ধেক হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 4/3 পাই আর কিউ গুণিত হাফ, এদিকে গেলে 2, তাহলে 2/3 পাই আর কিউ। এটা হলো অর্ধগোলকের অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন পেলাম আমরা, সেটা হলো এটা সমগ্র নিট গোলকের আয়তনের অর্ধেক। এই কটাই সূত্র, এই কটা মুখস্থ করলে, বুঝতে পারলে সমস্ত অঙ্ক আস্তে আস্তে করে ফেলবে। এই কটাই বোঝানো ছিল। পরদিন আমরা পরের ক্লাসে এর যে কোষে দেখি 12 রয়েছে, সেখানে অঙ্কগুলো আমরা শুরু করব এবং তারপরে এটা শেষ করার পরে এর যে প্রয়োগের মধ্যে রয়েছে বেশ কিছু অঙ্ক, সেগুলো শেষ করব। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।